নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ঈশ্বর পরিত্যক্ত বঙ্গ দেশের নিস্তরঙ্গ রাজনীতি থেকে কিছুটা দোলা লাগছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভা কেন্দ্রে গিয়ে দলের কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করেছেন এবং বলেছেন যে ভবানীপুর কেন্দ্রে 2026-এর বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জোরদার লড়াই দিতে হবে। দেখুন, ভবানীপুরে বিধানসভায় লোকসভা নির্বাচনের ফল যদি দেখেন, শাসক দল মাত্র 8,000 ভোটের একটু বেশি ভোটে এগিয়ে আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে জিতেছিলেন প্রায় 60,000 ভোটের ব্যবধানে। কিন্তু লোকসভা ভোটে সেই ব্যবধান কমে দাঁড়ায় 8,000-এর একটু বেশি ভোটে। এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে তার মধ্যে 2টো ওয়ার্ড বাদ দিলে বাকি 5টা ওয়ার্ডে বিজেপি যথেষ্ট শক্তিশালী। শুভেন্দুবাবুর নিদান, যে ওয়ার্ডে বিজেপি শক্তিশালী সেখানে ব্যবধান বাড়াতে হবে, আর যে ওয়ার্ডে বিজেপি অতটা শক্তিশালী নয় সেখানে তৃণমূলের সঙ্গে ব্যবধান কমাতে হবে, তাহলেই নাকি আকর্ষণীয় লড়াই হবে। শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করার জন্য বারবার বলেন 1956, অর্থাৎ 1956 ভোটে তিনি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন 21-এর বিধানসভা ভোটে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্বাচনের বৈধতাকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিলেন, এখনো ফয়সলা হয়নি। অনেকে বলছেন যে শুভেন্দু যেরকম জেদি ছেলে, নন্দীগ্রামের পাশাপাশি ও ভবানীপুরেও দাঁড়িয়ে পড়তে পারে। আমি জানি না, আমি স্পেকুলেট করব না। যদি শেষ পর্যন্ত শুভেন্দু এরকম সিদ্ধান্ত নেয়, অবশ্যই আমি বলবো যে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর প্রতি। তবে শুভেন্দু চাইলেই যে তিনি ভবানীপুরে প্রার্থী হতে পারবেন এমন নয়। বিজেপিতে প্রার্থী ওইভাবে ঠিক করা হয় না। দলের নির্বাচন কমিটি, সেন্ট্রাল পার্লামেন্টারি বোর্ড, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, দলের সভাপতি, তারাই শেষ পর্যন্ত চূড়ান্ত করেন প্রার্থী তালিকা। কিন্তু শুভেন্দু ভবানীপুরে গিয়ে যেভাবে দলের কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করেছেন, মুখ্যমন্ত্রীর বাড়ি 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেটা 73 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত, যার কাউন্সিলর হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায়, সেখানেই নাকি শুভেন্দু একটা দলীয় দপ্তর খুলবেন, 1 বৈশাখের পরে সেই দপ্তর চালু হয়ে যাবে। অর্থাৎ ভবানীপুরকেই শুভেন্দু বেছে নিয়েছেন। এরকম রাজ্যের 294টা কেন্দ্রেই বিজেপি ছোট ছোট কর্মী সভা, সিম্প্যাথাইজারদের সঙ্গে ইন্টারাকশন করে নির্বাচনে প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়বে। দেখুন, ভোটার তালিকা নিয়ে তৃণমূল শোরগোল তুলেছে। তাদের বক্তব্য, দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানায় কারচুপি করে নাকি বিজেপি জিতেছে। আসলে মানুষের রায় না মানার প্রবণতা এই INDIA জোটের শরিক দলগুলোর মধ্যে আছে। যখন তৃণমূল 2024-এ লোকসভায় পশ্চিমবঙ্গে 29টা আসন পেল, যখন কর্ণাটকে বিধানসভায় কংগ্রেস জিতলো, যখন তেলেঙ্গানা বিধানসভায় কংগ্রেস জিতলো, যখন উত্তরপ্রদেশের লোকসভা নির্বাচনে INDIA জোট ভালো ফল করলো, তখন কিন্তু ভোটার তালিকা নিয়ে কোনো প্রশ্ন হয়নি। যেই তারা হারলো, তখনই নির্বাচন কমিশনকে কালিমালিপ্ত করা, সাংবিধানিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করার এই বদ অভ্যাসগুলো আবার মাথাচাড়া দিয়েছে। আচ্ছা, এই সাব শেখ বলে যে লোকটা, আনসারুল্লাহ বাংলার জঙ্গি, সে তো এখানকার ভোটার ছিল, ভোটও দিয়েছে বলে। তাহলে এই ধরনের ভোটার আমাদের ভোটার তালিকায় আছে। তার বেলা কিন্তু কারোর মুখে কোনো শব্দ শুনি না শাসক দলের। যে নির্বাচন কমিশন বা মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে তৃণমূলের এত আপত্তি, তিনি নাকি অমিত শাহের লোক। আমাদের স্টেট ইলেকশন কমিশনার রাজীবা সিনহা কার লোক ছিলেন?
কিভাবে তিনি স্থানীয় নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিলেন সেটা বঙ্গবাসী মাত্রই জানেন। তাই নিজের ঘরের দিকে না তাকিয়ে মুখ্যমন্ত্রী একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন যে নির্বাচন কমিশন ম্যাল প্র্যাকটিসের সঙ্গে যুক্ত। এগুলো আসলে ধোপে টিকবে না। ভোটার তালিকা নির্ভুল করা উচিত, করতে হবে, কিন্তু ভোটার তালিকা সংশোধন, ভোটার তালিকায় নাম যোগ করা কে করে? রাজ্য সরকারের কর্মচারীরা করে। তাহলে গরমিল হলে তাই কিন্তু তাদের। তাহলে চমক নাম্বার 1, হঠাৎ শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকে কর্মসূচি নিলেন কেন? বিজেপি অনেকে বলছেন যে শুভেন্দু দা শেষ পর্যন্ত দাঁড়িয়ে যাবেন। আমি জানি না, হলে সেটা অবশ্যই চমক হবে। 2, দেখুন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন সেখানে আদৌ কোনো চমক থাকবে, নাকি যেসব নাম নিয়ে আলোচনা হচ্ছে তাদের মধ্যে থেকেই একজনকে বেছে নেওয়া হবে? দেখুন এই প্রশ্নের কোনো সদুত্তর নেই। যাদের নাম নিয়ে আলোচনা হয় বিজেপির মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে তারা শেষ পর্যন্ত নির্বাচিত হন না কোনো পদে। এমনও হতে পারে যে লোকসভা এই বিধানসভা নির্বাচন তো খুব একটা বেশি দেরি নেই, সুকান্ত বাবু ততদিন কন্টিনিউ করবেন, তারপরে নতুন সভাপতি নির্বাচিত হবে। সংঘ এবং বিজেপির সমন্বয়ের মধ্যেই একজনকে সভাপতি হিসাবে নিয়োগ করা হবে। অমিত মালব্য সুকান্ত মজুমদারকে অমিত শাহের সঙ্গে দেখা করেছেন, শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে আছেন, শুভেন্দু অধিকারী এর আগে অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। আরএসএস এর অখিল ভারতীয় প্রতিনিধি সভা এই মাসের 3য় সপ্তাহে, সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হচ্ছেন তার নাম চূড়ান্ত হবে। তারপর বিভিন্ন রাজ্য সভাপতির নামে চূড়ান্ত সিলমোহর পড়বে। এটা নিয়ে কিন্তু চমক থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এবং দিলীপ ঘোষকে কেউ চিনত না, তাকে 2015 সালে সভাপতি করা হয়েছিল, তিনি আরএসএস এর প্রচারক ছিলেন। এইরকম দিলীপ বাবুর মতো কেউ আরএসএস থেকে বিজেপির সভাপতি হতে পারেন। তবে একটা জিনিস এনশিওর করা হবে, এটা আমি বলতে পারি, এমন কেউ বিজেপির রাজ্য সভাপতি হবেন না যার রাজনৈতিক উচ্চতা শুভেন্দু অধিকারীর থেকে বেশি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এইটা পরিষ্কার বলে রাখা যায়। 3, মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে যাচ্ছেন, কেলক কলেজে তিনি বক্তৃতা দেবেন, তারপর সেখানে শিল্পপতি বা চেম্বার অফ কমার্সের সঙ্গেও বৈঠক করবেন। কেলক কলেজ 1990 সালে প্রতিষ্ঠা হয়েছে, খুব একটা পুরনো নয়। অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ আছে প্রথম সারির কলেজ নয়, কিন্তু মুখ্যমন্ত্রী আমন্ত্রণ পেয়েছেন, তিনি যাচ্ছেন, খুব ভালো কথা। শিল্প আনার চেষ্টা করবেন 8 দিনের সফরে। এবং যে জিনিসটা আপনারা আমার সঙ্গে সহমত হবেন কিনা জানি না, যাদবপুরের অলিক কুনাট্য নিয়ে আমি কিছু বলবো না, কারণ যাদবপুর যেমন একটা নামি দামি প্রতিষ্ঠান, তেমনি ছাত্র বিক্ষোভের জেরে অশান্তি, অবস্থান, ক্লাস বয়কট নিত্যদিনের ঘটনা। কিন্তু যাদবপুর সেন্ট্রাল গভর্নমেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক 32টা প্রতিষ্ঠানকে বেছে নিচ্ছে যেখানে উৎকর্ষ গবেষণামূলক কাজ হবে। যাদবপুরের সহ উপাচার্যের নেতৃত্বে অধ্যাপকরা গেছেন বেঙ্গালুরুতে, সেখানে তারা তাদের প্রতিষ্ঠানের পক্ষে সওয়াল করবেন। শেষ পর্যন্ত যাদবপুর যদি প্রতিযোগিতার মধ্য থেকে কেন্দ্রীয় সরকারের এই তকমাটা ছিনিয়ে নিতে পারে গবেষণা এবং উৎকর্ষের প্রতিষ্ঠান হিসাবে, সেটা যাদবপুরের পালক মুকুটে নতুন পালক যুক্ত করবে, কোনো সন্দেহ নেই। যাদবপুর আমাদের গর্ব, কিন্তু যাদবপুরে মাঝে মধ্যেই এই ধরনের ঘটনা ঘটে, দায় ঠেলাঠালি শুরু হয় এবং একটা রাজনৈতিক চর্চা শুরু হয়। আমি শিক্ষামন্ত্রী
একজন আহত ছাত্রের পরিবারের সাথে কথা বলেছেন, কোনো ব্যবস্থা তার পক্ষ থেকে কোনো অভিযোগ করা হবে না এটা নিশ্চিত করেছেন। আবার তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। দেখুন, যাদবপুরে তৃণমূল ছাত্র পরিষদ বা এবিভিপি কখনো ঢুকতে পারেনি। ওখানে বাম অতিবামদের একটা ঘাঁটি। কিন্তু সৌগত রায়ের মতো প্রবীণ সাংসদ থেকে শুরু করে কুচো নেতা যেভাবে বলছেন আমরা দখল করে নিতে পারি, এগুলো গণতান্ত্রিক শিষ্টাচারের পরিপন্থী। সৌগত বাবুদের মুখে অবশ্য গণতন্ত্রের কথা আমরা আর শুনতে পাই না, কারণ তারা নিজেরা গণতন্ত্রের কথা সংসদে বলেন, কিন্তু কার্যক্ষেত্রে সেই গণতন্ত্রের ধারণাকে তারা পদদলিত করেন। সৌগত রায়ের মতো মানুষ যখন এই ধরনের হুমকি দেয়, তখন আমাদের বুঝতে হবে যে শাসক দলের চিন্তার দৈন্যতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। যাদবপুরের ছাত্রছাত্রীদের একটা মতাদর্শ আছে, আমি সেই মতাদর্শকে সমর্থন করি না। আমি বাম মতাদর্শের ঘোরতর বিরোধী, কিন্তু মতাদর্শকে কাউন্টার করতে গেলে পাল্টা মতাদর্শ লাগে। দুর্ভাগ্যের বিষয়, তৃণমূল কংগ্রেসের কোনো মতাদর্শ নেই। এবিভিপির একটা মতাদর্শ আছে। এবিভিপি এখনো সেভাবে দাগ কাটতে পারেনি বাংলার শিক্ষাঙ্গনে, কিন্তু তাদের প্রভাব আস্তে আস্তে বাড়ছে, তাদেরকে দেখা যাচ্ছে। কিন্তু যাদবপুরের এই নৈরাজ্যের মধ্যেও এই খবরটা আশা সঞ্চার করে যে যাদবপুরকে যদি কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত গবেষণা এবং ওই ধরনের কাজের একটা প্রতিষ্ঠান হিসাবে মেনে নেয়, আর্থিক অনুদান পাবে। সেটা যাদবপুরের ছাত্র ছাত্রী, গবেষক সবার কাছেই একটা বড় খবর, এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছেও সেটা একটা ভালো খবর। জানি না এই আশা আমাদের আদৌ পূরণ হবে কিনা। নির্বাচন এসে গেল, ঢাকে কাঠি পড়ল, ইডি সিবিআই এর তৎপরতা বাড়ছে। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সম্পর্কে টানাপোড়েন কতটা রয়েছে তা নিয়ে জল্পনা হচ্ছে। যদিও অভিষেক ঘনিষ্ঠ সঞ্জয় বসুকে তার আইনজীবী হিসাবে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, অন্য একটি ল ফার্মকে দায়িত্ব দিয়েছেন, তাহলে সম্পর্ক হয়তো পুরোটা স্বাভাবিক হয়নি। অভিষেকের দাবি বলে মুখ্যমন্ত্রী আসল দাবিগুলো মানতে চাইছেন না, হয়তো কিছু মানবেন। দল এবং সরকারে তিনিই শেষ কথা। অভিষেক আমার ধারণা আপাতত সন্ধি করেছেন, কারণ সন্ধি না করে তার উপায় নেই। তিনি বুঝে গেছেন কত ধানে কত চাল। নির্বাচিত জনপ্রতিনিধিরা কেউই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে তার ঘাটে নৌকা ভেড়ায়নি, কারণ তারা জানেন তাদের নির্বাচনে জিততে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটাই দরকার। অভিষেক তাদের নির্বাচনী বৈতরণী পার করাতে পারবে না, তাই অভিষেক আপাতত সন্ধি করেছেন, কিন্তু এই সন্ধি কতদিন টিকবে কে জানে। এটাই হচ্ছে $1 বিলিয়ন কোশ্চেন। তবে বিধানসভা নির্বাচনের আগে অনেক ঘটনা ঘটবে। অমিত শাহ আসছেন। দেখুন, আগের বার অমিত শাহ অনেক কথা বলেছিলেন, আপকি বাত 200 বার, 77-এ থেমে গেছিল। লোকসভা নির্বাচনেও অমিত শাহ যে টার্গেট দিয়েছিলেন বিজেপি সেটা পৌঁছতে পারেনি, কিন্তু বিজেপির পক্ষে 40% ভোট আছে, সেটা হিন্দু ভোট। হিন্দু ভোটের কনসলিডেশন বিজেপির পক্ষে এখন 55%। বাংলাদেশের ঘটনার পর বিজেপিতে সদস্য সংগ্রহ অভিযানটা জোরদার হয়েছে, নতুন সদস্য হয়েছে। তাই হিন্দু খাতরে মে হ্যায়, নিজ ভূমে হিন্দু পরবাসী, এই ন্যারেটিভই কিন্তু বিজেপির একমাত্র অস্ত্র। এবং তারা যদি হিন্দুদের কনসলিডেশন আরো 3% মতো বাড়াতে পারে, তাহলে তৃণমূলের ঘাড়ের কাছে তারা নিঃশ্বাস ফেলবে এবং আকর্ষণীয় লড়াই দেখবো আমরা 26-এ। দেখুন, তৃণমূল পরীক্ষা দেয় 100 পূর্ণমান আর বিজেপি দেয় 70, কারণ 30% সংখ্যালঘু ভোটার লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূলকেই ভোট দেয়।
আগের কয়েকটা নির্বাচনেও দিয়েছে, এবারও দেবে, 26-এও দেবে। সুতরাং তৃণমূল 30% সংখ্যালঘু ভোটকে নিশ্চিত করে ভোট যুদ্ধ শুরু করে। সেখানে বিজেপির হিন্দু ভোটের মেরুকরণ আরো কয়েক শতাংশ বাড়াতেই হবে। সেই লক্ষ্যেই অমিত শাহ আসছেন, সংঘপ্রধান 10 দিন পশ্চিমবঙ্গে রইলেন। সম্প্রতি উলুবেড়িয়ায় বিজেপি সংঘ নেতাদের মধ্যে বৈঠক হয়েছে। অর্থাৎ হিন্দু খাতরে মেহায় বাংলাদেশে হিন্দুদের করুণ পরিণতি এ রাজ্যের হিন্দুদের হতে পারে, এই ন্যারেটিভ যদি বিজেপি মানুষকে বিশ্বাসযোগ্যভাবে মানুষের সামনে রাখতে পারে, তাহলে খুব আকর্ষণীয় লড়াই আমরা দেখব 2026-এর বিধানসভা নির্বাচন।